আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখতে জীবনের ঝুঁকি তাকে নিতেই হচ্ছে। দর্শক, ব্রেকিং খবর, তারেক রহমান দেশে ফিরছেন আগামী 25শে ডিসেম্বর। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 9:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন। এটা হলো যারা তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমানে যে পর্যায়ে ভোট পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোনো আর্টিনে শেষ পর্যন্ত দূর সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। এই বার্তা শুধু আপনাদের জন্য নয়, সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং বিগত প্রায় 1 যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে একটা বৈঠক লন্ডনে যেটা সংঘটিত হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা, লন্ডনে যে সভাটি হয়েছিল সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু আপনার একটা শঙ্কা ছিল সেটা চলে গিয়েছিল। এবং গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, যে সারা দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটা বাস্তবায়িত হতে চলেছে। আমরা আবারও আপনাদের জানাতে চাই যে এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন, এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে। আপনারা আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি মঞ্চের সম্ভাব্য প্রার্থী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এটা আমরা সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কন্ডেম করেছেন, পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমিও বলেছি। আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই হত্যা চেষ্টা করেছে অথবা আমরা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। আমরা এই কথা বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে সমস্ত অপশক্তি এই দেশে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন থেকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি। সেভাবে আমরা স্টেটমেন্টও দিয়েছি। এবং সব আরো দুর্ভাগ্য যে এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা, তিনি ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের। তিনি স্বাভাবিকভাবেই
একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরো কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গোলযোগ চাই না, কোনো সন্ত্রাস চাই না, কিন্তু বিএনপির উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে। আমি তাই বলবো, এই সমস্ত মব সৃষ্টি না করে, উত্তেজনা সৃষ্টি না করে, নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে সবাই যেন তাদের যেটাকে আমরা বলি যে ফিরে আসে, তাদের সম্বিত ফিরে আসে এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে সেই কাজটা করার চেষ্টা করে। না হলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। আমি ওই জন্য অনুরোধ করবো সংসদের সকল মহলকে যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোনো রকম উত্তেজনা সৃষ্টি না করে আপনার তারা কাজ করে। ধন্যবাদ। এটা ভাই আমরা ডিটেলস পরে জানাবো, এখন তো আমরা ডিটেলস কিছু জানি। আমরা ডেট জানালাম এবং এটা আমরা নিশ্চিত করলাম ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকে। উনি অবশ্যই 25 তারিখে এসে পৌঁছবেন। দিনটাও খুব ভালো, বড়দিনের ছুটি আছে, চমৎকার একটা দিন ইনশাআল্লাহ, সেদিন তিনি সেটা আপনি জানতে পারবেন যে বিএনপি কিছু করবে না, মানুষই আসবে। দর্শক, ব্রেকিং খবর, তারেক রহমান দেশে ফিরছেন আগামী 25শে ডিসেম্বর। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 9:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন। দর্শক, বুঝতেই পারছেন, একটা চরম ক্রান্তিকাল, চরম সন্ধিক্ষণে তারেক রহমানের এই দেশে ফেরার ঘোষণাটি দিলেন দলের মহাসচিব। ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে তার ফলে যে একটা অশান্ত রাজনৈতিক পরিস্থিতি, যেই পরিস্থিতিতে বিএনপির কাউকে কাউকে ভিলেন বানানোর পর্যন্ত চেষ্টা হয়েছে। মির্জা আব্বাস যখন দেখতে গেছেন ঢাকা মেডিকেলে, তখন তাকে ঘিরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আকারে ইঙ্গিতে বিএনপির দিকে ইঙ্গিত করা হয়েছে, কারণ ওসমান হাদি ছিলেন ঢাকা 8 আসনের একজন প্রার্থী। এমন একটা পরিস্থিতিতে, নৈরাজ্যকর পরিস্থিতিতে, যেখানে তারেক রহমান নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে একটি দল এবং গোষ্ঠীর চক্রান্ত বলে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে এটা নির্বাচন প্রতিহত করার চক্রান্ত। যেখানে জামাত ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান তিনি নিজেও বলেছেন যে এটি নির্বাচন প্রতিহত করার চক্রান্ত। এনসিপির পক্ষ থেকেও একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। তারপরও কেন মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে যাওয়ার পর তাকে দেখে বিরূপ মন্তব্য করা হলো, বিরূপ একটা বিক্ষোভ পরিস্থিতির মধ্যে তিনি পড়লেন, এর কোনো ব্যাখ্যা নেই। এতে বোঝা যায় যে মহল বিশেষ ওসমান হাদিকে যে গুলি করা হলো এটাকে কেন্দ্র করে এমন এক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো যাতে নির্বাচন বাতিল হয়। দর্শক, বুঝতেই পারছেন, প্রথম থেকে নির্বাচনের ব্যাপারে কারা সোচ্চার আর কারা সোচ্চার না, এবং কারা বারবার চেয়েছে নির্বাচনটি যাতে না হয় অথবা নির্বাচনটি যাতে পিছিয়ে যায়। কিন্তু বিএনপি প্রথম থেকেই নির্বাচনের ব্যাপারে খুবই সোচ্চার ছিল। তাদের একটি দুর্বলতা ছিল যে দলের প্রধান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন আসছেন না। কারণ নির্বাচনকে ঘিরেও যে দলের ভেতরে এবং দলের বাইরে যে বিশৃঙ্খলা, দলের বিভিন্ন পর্যায়ে যে সাংগঠনিক অব্যবস্থাপনা, সেটাকে মজবুত করার জন্য, সেটাকে সুসংহত করা এবং দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বের যে শূন্যতা ছিল তা নিয়ে নানা পর্যায়ে আক্ষেপ চলছিল, নানা পর্যায়ে আবার গুজবও ছিল, বলা হচ্ছিল যে তারেক রহমান আর দেশে ফিরবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেশের চরম এক অনিশ্চিত রাজনৈতিক সন্ধিক্ষণে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যেই কথাটি আজকে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন যে 25শে ডিসেম্বর লন্ডন থেকে তিনি দেশে ফিরবেন। আশা করা যায় যে এই ঘোষণার মধ্য দিয়ে অন্তত একটা রাজনৈতিক অনিশ্চয়তা দূর হলো এবং ভবিষ্যতে বিএনপির মতন সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বের যে শূন্যতা, সেই শূন্যতা দূর হবে এবং তারেক রহমান দেশে ফিরে দলকে সংগঠিত করার পাশাপাশি দেশব্যাপী যখন নির্বাচনী প্রচার অভিযান শুরু হবে, যখন দেশের মানুষকে তিনি আন্দোলিত করবেন, তখন যত ষড়যন্ত্র, চক্রান্ত এবং অনিশ্চিত একটি পরিস্থিতি, সেই পরিস্থিতি দূর হবে এবং দেশ চূড়ান্তভাবে নির্বাচনের দিকে যাত্রা শুরু করবে। দর্শক, নিশ্চয়ই এই খবরটি, তারেক রহমানের দেশে ফেরার এই সংবাদটি সকল মহলের জন্য, রাজনৈতিক অঙ্গনে এবং দেশের বিদ্যমান পরিস্থিতির জন্য একটা সুখবর এবং সুবাতাস। যখন
আজকে সারাদিন দুপুরের পর থেকে ওসমান হাদিকে যে গুলি করা হলো, তার ফলে যখন নির্বাচন নিয়ে একটা অনিশ্চিত একটি পরিস্থিতি, ঠিক সেই সময় তারেক রহমানের আসার এই ঘোষণাটা নিশ্চয়ই সেই অনিশ্চিত অবস্থা থেকে মানুষের মনে একটা আশা জাগাবে যে না, দেশে নিশ্চয়ই নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েই তারেক রহমান ফিরছেন এবং নির্বাচন বানচালের, নির্বাচন না হবার যে মহল বিশেষের যে চিন্তা ভাবনা, নিশ্চয়ই সেই চিন্তা ভাবনা গুলো দূর হবে। দর্শক, কয়েকবার বদলে গেছে তারেক রহমানের দেশে ফেরার তারিখ, তবে এবার নাকি আর কথার নড়চড় হচ্ছে না। আগামী 20 ডিসেম্বর নাগাদ দেশে ফিরছেন তারেক রহমান। সূত্র বলছে নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখতে জীবনের ঝুঁকি তাকে নিতেই হচ্ছে। 10 দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। বুধবার দুপুরে লক্ষ্মীপুরে এক উঠান বৈঠকে এমনটাই বললেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। যদিও তিনি বললেন 2-4 দিনের মধ্যেও ফিরতে পারেন তিনি, কিন্তু প্রেসের সূত্র বলছে সেটা 20 তারিখের আগে হচ্ছে না। এদিকে বিএনপির জন্য সুখবর হলো ধীরে ধীরে অবস্থা ভালো হচ্ছে খালেদা জিয়ার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সাড়া দিচ্ছেন, উন্নতি হচ্ছে ফুসফুস, কিডনি, রক্তের হিমোগ্লোবিনের। এদিকে ডাক্তার জুবাইদাও দেশে, অর্থাৎ তারেক রহমান যদি এরই মধ্যে দেশে ফেরেন তাহলে পুরো পরিবারটাই নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থান করবেন, যা বিএনপিকে পুরো চাঙ্গা করতে যথেষ্ট। দিন কয়েক আগেও অন্ধকারে ঢাকা পড়ছিল বিএনপির আকাশ, এরই মধ্যে আবার আলোর ঝলকানি। রাজনীতিটাই তো আদতে এমন। প্রথম আলোর জরিপে বিএনপি ফার্স্ট ক্লাস পেয়েছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বড় একটা অংশ। এটা তারেক রহমানকে দেশে ফিরতে প্রেরণা যোগাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরার তারিখ যখন ঘনিয়ে আসছে, তখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, জীবনের ঝুঁকিটা আসলে কোথায় দেখছিলেন তারেক রহমান? দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলাই খারিজ হয়ে গেছে। আদালতের নথিপত্র এখন একদম ঝকঝকে, যেখানে তিনি সম্পূর্ণ নিরপরাধ। আইনিভাবে তার দেশে ফেরায় কোনো বাধা নেই, একথা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউনূস সরকার এবং তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে। ইউনূস সরকারও তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে। তারা বারবার বলেছে আইনের চোখে সবাই সমান এবং একজন নাগরিক হিসেবে দেশে ফেরা তারেক রহমানের সাংবিধানিক অধিকার। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বহুবার, প্রস্তুত আছে গাড়িও। কিন্তু বারবার আশ্বাসের পরেও তারেক রহমান কেন ফিরছিলেন না? ভেতরের সূত্র বলছে এই না ফেরাটা আইনি বা রাজনৈতিক কারণে ছিল না, ছিল এক অজানা ঝুঁকির তীব্র আশঙ্কা থেকে। বারবার দলের অভ্যন্তরে এবং গোয়েন্দা মহলে গুঞ্জন ছিল দেশে ফিরলে তিনি জীবনও খোয়াতে পারেন। নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল, যা তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করছিল। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।